জয় যোগ্য প্রার্থীদের হবেই। প্রয়োজনে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, টেনে নামিয়ে দিতে হবে। আমার মনে হয় জয় যোগ্য প্রার্থীদের হবেই। প্রয়োজনে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, টেনে নামিয়ে দিতে হবে। আমরা আশা করব স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশ করবে। তা না হলে তাদের দুর্নীতির প্রমাণ আরো একবার আমরা পাবো, এবং সেক্ষেত্রে দুদিন পরে আমরা নিজেদের পদক্ষেপ নেব যে কিভাবে এই তালিকা থেকে যোগ্যদেরকে আলাদা করে বার করে নেওয়া যায়। কথাবার্তার মধ্যে দিয়ে যেটুকু উঠে এসছে, আলোচনা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ হয়েছে। কথাবার্তার মধ্যে দিয়ে যেটুকু উঠে এসেছে তাতে আমাদের ধারণা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন এই মিরর ইমেজ থেকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা পাবলিশ করে দেবে। এটা তিনি কথা দেননি, তিনি বলেননি যে আমরা করব, কিন্তু আমরা যেটা সেন্স করতে পেরেছি সেটা হচ্ছে এইটা। যদি তিনি না করেন তাহলে আমরা দুদিন অপেক্ষা করব। আজকে বুধবার, আমরা শুক্রবার অবধি অপেক্ষা করব। শনিবার থেকে আমাদের অন্য পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। ছেড়ে দিন। দেখুন, গতকাল রাজ্য সরকার তার সদিচ্ছা দেখাতে পারলো না। রাজ্য সরকার এর সেই সদিচ্ছা নেই যাতে এটা শান্তিপূর্ণভাবে মেটানো যায়। তা না হলে রাজ্য সরকার শিক্ষকদের ওপর লাঠি চালাবে কেন, নৃশংসভাবে মারবে কেন? কসবাতে একটু আগে শুরু হয়েছে, বারাসাতে। এটা করবে কেন সরকার? কেন পুলিশ পাঠিয়ে মারতে হবে শিক্ষকদের? এটা আমরা একেবারেই মেনে নিচ্ছি না। আমরা ধিক্কার জানাচ্ছি, এবং প্রয়োজনে আমরা যত দূর যেতে হয়, যা যা আন্দোলন করা যায় আকাশের নিচে সব রকমের করব। একটা কথা বলি, একটু আগে যখন আমরা বৈঠক করছিলাম একটি ফোন আসে এবং তারা তখন অভিজিৎ বাবুকে কাঁদতে কাঁদতে বলে যে আমাদের উপর এইভাবে লাঠিচার্জ হচ্ছে। বেশ কিছু যারা আঘাতপ্রাপ্ত হয়েছে কসবাতে ফোন করে, এবং আমাদের একটা বক্তব্য স্পষ্ট, সেটা হচ্ছে অভিজিৎ বাবু কালকে একটি সংবাদ মাধ্যমে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে সদিচ্ছা দেখিয়েছিলেন। আমরা মনে করি সরকারের তরফ থেকে তারা হয়তো ভেবেছিল অভিজিৎ বাবু এগিয়ে আসবেন না, এবং অভিজিৎ বাবুকে তারা যথাযথ মর্যাদা দেয়নি। আমাকে না, সদিচ্ছাকে কোনো মর্যাদা দেয়নি। রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই। তারা চান তাদের দুর্নীতিগ্রস্ত চেলাচামুন্ডা যারা চাকরি পেয়েছে তারা যেমন পথে বসে থাকবে, পথে উধাও হয়ে যাবে, তেমনি যারা যোগ্য প্রার্থী তারাও কাঁদতে কাঁদতে মরে যান। এইটা হচ্ছে সরকারের লাইন। না হলে লাঠি চালানোর এই ঘটনা আজকে কিছুতেই ঘটতে পারে না। যখন আমরা 2টোর সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি এই চিঠি সঙ্গে নিয়ে, ফলে সরকারের এই সদিচ্ছার অভাবে আজকের এই আলোচনা ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর সঙ্গে, মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে ভেস্তে গেল। এবং এটার জন্যে এই যে ভেস্তে গেল, এবং এর জন্য সম্পূর্ণ দায়ী রইলেন মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন। একজন দুর্নীতিগ্রস্ত নারী, তাকে চেয়ার থেকে টেনে নামাতেই হবে। হ্যাঁ, সরকার এই আন্দোলনকে ভয় পাচ্ছে, কারণ সরকার বুঝতে পেরেছে যে তাদেরকে ক্ষমতা থেকে টেনে নামাতে হলে এই শিক্ষক আন্দোলন শুরু হবে। এই শিক্ষক আন্দোলন তার সূচনা করছে। এই সরকারের কথাটা ভাবুন, তারা ওএমআর শিট পুড়িয়ে দিয়েছে। ওএমআর শিট হার্ড কপি তারা প্রডিউস করতে পারছে না, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ নথি তারা ধ্বংস করে দিয়েছে, যে সম্বন্ধে সুপ্রিম কোর্টের আদেশ এখানে আসে। 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আপনারা দেখুন এই সরকারের অভ্যেস, যখন আরজি করে একটি মেয়ে, সেখানে
প্রমাণ লোপাট করা হলো। এবং এই সরকারের অভ্যাসই হচ্ছে প্রমাণ নষ্ট করে ফেলো, প্রমাণ নষ্ট করে ফেলো। এবং আপনারা জানবেন যে শুধু স্কুল সার্ভিস কমিশনের দেয়া যে চাকরি, শুধু সেটাই নয়, আরো অন্যান্য সব জায়গায় যেখানে যে চাকরি হয়েছে সর্বত্র চাকরি বিক্রি হয়েছে। পশ্চিমবঙ্গে এই কালচার আগে কখনো আমরা দেখিনি। আমি নিজে 3টে সরকারি চাকরি করেছি, দুটো সরকারি চাকরি করেছি, তারপরে আমি আদালতে প্র্যাকটিস করতে এসেছি। কোনোদিন এই ঘটনা ঘটেনি আমার জীবনে। আপনারা কজন পরপর দুটো সরকারি চাকরি করেছেন সেটা আমি জানি না, নিশ্চয়ই কেউ করেছেন। আজ একটা চাকরিও খাদ্য দপ্তরে বলুন, ভূমি সংস্কার দপ্তরে বলুন, অন্য কোনো দপ্তরে টাকা ছাড়া একটা চাকরিও হচ্ছে না। এবং একই দলের দুটো লোক যে বেশি টাকা দেবে শুধু তার চাকরি হবে, নিলামে উঠছে চাকরি। এই কুশ্রী প্রশাসন, দুঃশাসনদের এই প্রশাসন আমরা চাই না। এই প্রশাসনকে টেনে হিসেবে নামাতে হবে, আমাদেরকে আন্দোলনের রাস্তায় থাকতে হবে, তাতে আমাদের যদি কারো প্রাণ যায় যাবে। কিন্তু এই সরকারকে আমরা আর মেনে নিতে পারছি না। শিক্ষকদের ওপর লাঠি চালাবে, এত বড় সাহস! করা হয়েছে দরিদ্র মুসলমানদের স্বার্থে, আধুনিক ভারতবর্ষের স্বার্থে, জমি জট থেকে মুক্তি পাওয়ার স্বার্থে, নিরপরাধ মানুষের সম্পত্তি কেড়ে নেওয়ার স্বার্থে। মুসলিমরা তাদের ওয়াকফ প্রপার্টি থেকে যাতে পর্যাপ্ত আয় পান তার স্বার্থে। সেটা নিয়ে কেন বিতর্ক হবে? বিতর্ক তৈরি হচ্ছে কি যে অমুসলিমদের কেন ঢুকিয়ে দেওয়া হয়েছে মুসলিম বোর্ডে। কোথায় ঢুকেছে? যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট সেখানে তো অমুসলমান পশ্চিমবঙ্গেও আছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2022 সালে কাকে নিয়োগ করেছেন? পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের অ্যাকাউন্টস অফিসার কে? তিনি তো একজন হিন্দু। তারকেশ্বরের ডেভেলপমেন্ট অথরিটি নাকি একটা ছিল, তার তো চেয়ারম্যান 2 বছর ছিলেন ফিরাদ হাকিম। কিন্তু পশ্চিমবঙ্গ পথ দেখিয়েছে, যদিও পরবর্তীকালে উনি সরে এসে উনি আবার এখন কিসব ধর্মান্তকরণের কথাটা বলছেন। আরেকটা হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে ওয়াকফের নেতৃত্বে প্রতিবাদ ছিল এবং ঘোষণা করেছে আগামী 10 তারিখ মোহনালী রামলীলা গ্রাউন্ডে ওয়াকফের প্রতিবাদে জমায়েত করা হবে। করুন, আগামী দিনে ব্রিগেডেরও প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে, রামলীলা করুন, ব্রিগেডের করুন, প্রত্যেকের অধিকার আছে কোনো আইনের সমালোচনা করুন। দেখুন, এ নিয়ে আমাদের বলার নেই, ওদের পারিবারিক সমস্যা। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখন পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে নারদা নিয়ে যে অভিযোগ ছিল, যেটা নিয়ে তারা বারবার কেন্দ্র সরকারকে আক্রমণ করেছে, সিবিআই ইডি কে আক্রমণ করেছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুৎসা করেছে, এবং মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছিল যে বিশেষ একটি বাণিজ্যিক সংস্থার হয়ে উনি লোকসভায় প্রতিনিধিত্ব করছেন এবং উনি আরেকটি সংস্থাকে আক্রমণ করছেন বাণিজ্যিক কারণে। কার্যত কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই দুইটি অভিযোগ, এক সৌগত রায় এবং অন্যটা মহুয়া মৈত্র, দুটোকেই এন্ডোর্স করে দিলেন।